সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে জটিল গতির সুষম জটিল গতির এখন পর্যন্ত আমরা প্রায় ৫-৬টার মতো ক্লাস করছি। তো সুষম জটিল গতির আজকে হচ্ছে শেষ ক্লাস। সুষম জটিল গতিতে যে টপিকগুলো আমরা দেখছিলাম সব টপিকের আজকে একসাথে এন্ডিং টানতে যাইতেছি। এখান থেকে মোটামুটি সুষম জটিল গতির যে ম্যাথগুলো আছে ম্যাথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আমরা এতদিন ধরে সুষম জটিল গতির খুঁটিনাটি যে বেসিকগুলো ছিল এগুলো এক এক করে জানছিলাম। এখন এই বেসিকের পাশাপাশি ম্যাথগুলো একদম ফুল ম্যাথ যেগুলো সুষম জটিল গতির সেগুলোও দেখতে যাইতেছি। তো ক্লাসটা একটু বড় হবে আজকে, ক্লাস করেন ধৈর্য ধৈরা। আর যারা অনলাইনে ক্লাস করতেছেন তাদের অনলাইনে দেখতে যদি সমস্যা হয় পরে ইউটিউব থেকে ক্লাসটা আবার দেখে নিয়ে, যারা এখানে আছেন তারাও পরে ইউটিউব থেকে আবার দেখে নিয়ে। একটা ক্লাস 2বার দেখলে ক্লাসটা ভালো মতো বোঝা হয়, 3বার দেখলে তো কথাই নেই। শুরু করি। সুষম জটিল গতি। আচ্ছা, সুষম জটিল গতিতে বলের প্রয়োগ। দেখো, সুষম জটিল গতিতে বল। সুষম জটিল গতিতে বল। আচ্ছা, যারা অনলাইনে ক্লাস করতেছো তারা কি দেখতে পাইতেছো? হ্যাঁ, দেখা যায় ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। সুষম জটিল গতিতে বল। সুষম জটিল গতিতে 2 রকমের বল থাকবে, বাহ্যিক বল থাকবে আর হচ্ছে ঘর্ষণ বল থাকবে। বাহ্যিক বল আর হচ্ছে ঘর্ষণ বল। তো চলো আমরা বাহ্যিক বল আর ঘর্ষণ বল এই 2টা বল কিভাবে সুষম জটিল গতিতে ক্রিয়া করে সেগুলো একটু দেখি। বাহ্যিক বল আর আছে ঘর্ষণ বল। একটা রিং নিলাম, রিংয়ের এটা হচ্ছে ভরকেন্দ্র, সেন্টার অফ মাস। এই ভরকেন্দ্রের এই জায়গায় বস্তুটার উপর মনে করো আমরা একটা বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। এফ পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে সামনের দিকে টান দিব। তো এফ পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে যখন সামনের দিকে টান দিতেছি তখন বস্তুটা এফ পরিমাণ বল পেয়ে সামনের দিকে যাওয়া শুরু করবে। সামনের দিকে যখন যাওয়া শুরু করবে তখন একসাথে সে 2 রকমভাবে যাবে। সামনের দিকে যাওয়া শুরু করার সময় এইভাবে যখন টান দিছি সে একটু ঘুরবে প্লাস হচ্ছে ঘুরতে ঘুরতে সে সামনের দিকে আগাইতে থাকবে। তো এই যে ঘুরতেছে প্লাস সামনে আগাইতেছে, এই 2টার জন্য সে 2 রকমের 2টা গতি পায়। এই বিন্দুটা যে গতি পায়, এই বিন্দুটা একসাথে ঘুরে আবার হচ্ছে চলে, 2টাই করে, কিন্তু সে সেন্টারে থাকার কারণে তার ঘূর্ণনটা আমরা বুঝতে পারি না, তার শুধু চলনটা আমরা বুঝতে পারি। এই বিন্দু ছাড়া যত বিন্দু আছে সব বিন্দুর ঘূর্ণনও বোঝা যায়, চলনও বোঝা যায়, শুধু এই বিন্দুর চলনটা ভালোভাবে বোঝা যায়, ঘূর্ণনটা বোঝা যায় না। তো এই বিন্দুর জন্য আমরা চলন গতিটা হিসাব করি, বা এই বিন্দু দিয়ে আমরা চলন গতিটা হিসাব করি, কারণ অন্য বিন্দুর চলন গতি হিসাব করতে গেলে হিসাবটা একটু টাফ হয়ে যায়। তো এই বিন্দুর চলন গতির জন্য আমরা যে বেগ পাবো সেই বেগে আমরা ধরে নিলাম মনে করি VCOM। এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা যদি এভাবে ঘুরে তাহলে বস্তুতে কৌণিক বেগ আসবে, কৌণিক বেগ ওমেগা আসবে। VCM থেকে ACM আসতে পারে যদি VCMটা আস্তে আস্তে বাড়ে, ওমেগা থেকে আলফা আসতে পারে, ওমেগা যদি ধীরে ধীরে বাড়ে তাহলে ওমেগার কারণে আসবে আলফা। সবসময় যদি VCM বেগে চলে তাইলে ACM আসবে না, আর সবসময় যদি VCM বেগে না চলে আস্তে আস্তে বেগটা যদি বাড়তে থাকে তাইলে ACMটা আসবে। এবার এখানে গত ক্লাসে আমরা ফ্রিকশনের ব্যাপারটা বলছিলাম। একটা বস্তুরে ঘোরানোর জন্য ফ্রিকশন খুবই জরুরি, এই জায়গায় নর্মালি এই জায়গায় যে বলটা প্রয়োগ করছে এই বল বস্তুরে ঘুরাইতেও পারবে আবার সামনে চালাইতেও পারবে। এই বলটা একসাথে 2টা কাজ করতে পারবে, এই বলটা ঘূর্ণনও সৃষ্টি করতে পারবে আবার চলনও সৃষ্টি করতে পারবে। কিন্তু একটু খেয়াল করে দেখো, আমরা মনে করি এই জায়গায় আরেকটা গোলক আঁকলাম, এই গোলকের উপর এই বরাবর এফ বল প্রয়োগ করলাম। এখন বস্তুটার মধ্যে যে বলটা প্রয়োগ করলাম এই বল বস্তুতে কয়টা বেগ আনতে পারবে? শুধু একটা বেগ আনতে পারবে। বেগটা কি? চলন বেগ। ঘূর্ণন বেগ আনতে পারবে না। কেন পারবে না? কারণ এই বলটা ভরকেন্দ্র বরাবর প্রয়োগ হয়েছে, কিন্তু এই বলটা ভরকেন্দ্র বরাবর প্রয়োগ হয়েছে না। যে বলটা ভরকেন্দ্র বরাবর প্রয়োগ হবে সেই বলটা আনতে পারবে শুধু চলন গতি, আর যেই বলটা ভরকেন্দ্র বাদে অন্য যে কোনো বিন্দুতে প্রয়োগ হবে সে চলন গতিও আনতে পারবে আবার ঘূর্ণন গতিও আনতে পারবে। তো
তো এফটা আনতেছে শুধুমাত্র চলন। তো এবার ধরে নিলাম যে এখানে ফ্রিকশন আছে। এবার এখানে একটু খেয়াল করো, এখানে এফ বলে আমি যদি ধাক্কা দেই, ধাক্কা দেওয়ার পরে এই এফটা শুধু চলন গতি আনবে, কিন্তু কথা হচ্ছে আমরা বাস্তব জীবনে এভাবে এফ দিয়া কাউরে যদি ধাক্কা দিই, কোনো গোলককে যদি ধাক্কা দেই, সে শুধু চলন গতি পায় না, পাশাপাশি ঘূর্ণন গতিও পায়। তো এই সিচুয়েশনে তার ঘুরানোর দায়িত্বটা কে পালন করে? এই স্পর্শতলে যে ঘর্ষণটা আছে, ঘর্ষণ এই ঘুরানোর দায়িত্বটা পালন করে। এই এফ এর কারণে এখানে আসে ঘূর্ণন। এখানে এই এফ এর কারণে ঘূর্ণন আসবে, এখানে এই এফ এর কারণে কি আসবে? ঘূর্ণন আসবে। এখন এখানে ফ্রিকশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ফ্রিকশনের একটা কন্ডিশন গত ক্লাসে আমরা বলছিলাম, ফ্রিকশনের একটা কন্ডিশন গত ক্লাসে বলছিলাম, এই জায়গায় বস্তু যখন ঘুরে তখন এই জায়গায় বস্তুর বেগ থাকে, ত্বরণ থাকে। স্পর্শবিন্দুতে বেগ থাকতে পারে এরকম, এদিকে থাকতে পারে ভি সি ও এম, এদিকে থাকতে পারে আলফা ওমেগা আর বা আর ওমেগা বি টি। আবার যদি ত্বরণের দিয়ে হিসাব করি তাহলে এদিকে থাকতে পারে এ সি ও এম, আর এদিকে থাকতে পারে এ টি। এটি মানে কি ছিল? আর আলফা বা আলফা ইন্টু আর। আমরা গত ক্লাসে বলছিলাম যে এই বেগটা যদি বেশি হয়, এই বেগটা যদি কম হয়, তাইলে সুষম জটিল গতি হবে না, পিওর রোলিং হবে না, কি হবে? স্লিপিং হবে। স্লিপ কাইটা কাইটা চলবে, পিছলায় পিছলায় চলবে। আবার এই জায়গায় যদি ভিটিটা বড় হয় তখনও পিওর রোলিং হবে না, তখনও পিছলায় চলবে, স্লিপিং করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বেগটা বেশি আর এই বেগটা কম হইলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? এখানে স্লিপিং হবে। কখন স্লিপিং হবে? যখন ভিটি এর মানটা ভিসিএম এর চেয়ে বড়, তখন কি হবে? স্লিপিং। এই স্লিপিং এর টাইমে ফ্রিকশন কাজ করবে। আবার যখন ভিটি লেস দেন ভিসিওএম তখনও স্লিপিং হবে। দুই টাইমে স্লিপিং হবে। কোন টাইমে স্লিপিং হবে না? যখন ভিটি সমান সমান ভিসিওএম, তখন কি হবে না? কোনো স্লিপিং হবে না। আচ্ছা, এটাতে এদিকের বেগটা বেশি, ভিটিটা এদিকে কাজ করে, এদিকের বেগটা বেশি হলে বস্তুটা এদিকে পিছলে, তো এদিকে পিছলে এটা আমরা বলি ব্যাকওয়ার্ড স্লিপিং। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্লিপিং। আবার এই দিকের বেগটা যখন বেশি হবে তখন এই কণাটা সামনের দিকে পিছলায় পিছলায় চলবে, সামনের দিকে পিছলায় চললে সেটা আমরা বলবো ফরওয়ার্ড স্লিপিং। এবার এসি মানে ত্বরণের জন্য সেম তিনটা কন্ডিশন লেখা যায়। বেগের জন্য যে তিনটা কন্ডিশন আমরা পাইছি, ত্বরণের জন্য সেম তিনটা কন্ডিশন লেখা যায়। এটি ইফ এটি ইজ গ্রেটার দেন এসিওএম তখন হবে ব্যাকওয়ার্ড স্লিপিং। আবার এটি যদি লেস দেন এসিওএম হয় তবে ফরওয়ার্ড, এবং এটি যদি এসিওএম এর সমান হয় তখন আমরা পাবো পিওর রোলিং। অর্থাৎ এখানে কোনো স্লিপিং নাই, যেখানে পিওর রোলিং সেখানে কোনো স্লিপিং নাই। এবার একটু ভালো করে শুনেন, ব্যাকওয়ার্ড স্লিপিং এর সময় ফ্রিকশনটা কোন দিকে থাকবে? এখানে ব্যাকওয়ার্ড স্লিপিং আর এখানে ব্যাকওয়ার্ড স্লিপিং, দুই জায়গার ব্যাকওয়ার্ড স্লিপিং একই জিনিস মিন করে। শুধু এই জায়গার আর এই জায়গার মধ্যে তফাৎ কি? এই জায়গায় সুষম বেগে ব্যাকওয়ার্ড স্লিপিং হইতেছে, এই জায়গায় ত্বরণে চলে ব্যাকওয়ার্ড স্লিপিং হইতেছে। এবার কথা হচ্ছে এই দুই জায়গায় যখন ব্যাকওয়ার্ড স্লিপিংটা হয়, অর্থাৎ এই কণাটা যখন পিছন দিকে ঘষা ঘষা চলতে শুরু করে, যখনই স্পর্শবিন্দু ঘুরতে ঘুরতে নরমালি এই বিন্দুটা সামনে আগাইতেছে, আবার কোন দিকে নামতেছে? নিচেও নামতেছে, সামনেও আগাইতেছে, নিচেও নামতেছে। নিচে নামতে নামতে যখন এই জায়গায় চলে আসবে তখনও সে সামনেও আগানোর কথা, আবার ঘোরারও কথা। কিন্তু এই জায়গায় সে সামনে না আগায়া কোন দিকে ঘষাটা খাবে? ব্যাকওয়ার্ড স্লিপিং এ ঘষাটা খাবে কোন দিকে? পিছের দিকে। সে পিছের দিকে ঘষা খায়া পিছে যাবে না, যেহেতু তার চলন বেগটা সামনের দিকে, সে ঘষা খাবে পিছের দিকে, কিন্তু যাবে কোন দিকে? সামনে। মানে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আমি ঘষা খাওয়াইতেছি, ঘষা খাওয়া তার কোন দিকে নিতেছি? সামনের দিকে। পুরো বস্তুটা আগাইতেছে সামনের দিকে, শুধু স্পর্শবিন্দুতে এই জায়গায় এসে পিছের দিকে একটা ঘষা খাইতেছে। পুরো বস্তু আগাইতেছে সামনে, শুধু যখনই কোনো একটা বিন্দু স্পর্শবিন্দুতে এসে পড়বে সে পিছের দিকে স্লাইটলি একটা ঘষা খাবে, ঘষা খায় তারপর উপরে উঠবে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখানে কথা হচ্ছে সে যখন ব্যাকওয়ার্ড স্লিপিং এ চলে তখন ফ্রিকশনটা কোন দিকে কাজ করে? ব্যাকওয়ার্ড স্লিপিং এ স্লিপিংটা কোন দিকে হইতেছে? পিছের দিকে। তাহলে ঘর্ষণটা কোন দিকে আসবে? সামনের দিকে। তাহলে ব্যাকওয়ার্ড স্লিপিং এ ফ্রিকশন আসবে কোন দিকে?
ব্যাকওয়ার্ড স্লিপিং এ ফ্রিকশন থাকে ফরওয়ার্ডে, লেখা দাও ফ্রিকশন ওয়ার্কস অ্যাট ফরওয়ার্ড ডিরেকশন। সেম ভাবে ফরওয়ার্ড স্লিপিং এর সময় কি হবে বলতে পারবো? ফরওয়ার্ড স্লিপিং এর সময় কি হবে? ফ্রিকশন কাজ করবে কোন দিকে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে। তাহলে ফরওয়ার্ড স্লিপিং এ ফ্রিকশন উইল ওয়ার্কস অ্যাট ব্যাকওয়ার্ড ডিরেকশন। তো এগুলো আমাদের গত দিনেরই পড়া ছিল, এগুলো আমরা গত দিনই জানছিলাম। এখনকার আলোচনাটা আবার শুরু করার জন্য গত দিনের কথাগুলো একটু বলে নিলাম। এবার এই জায়গায় একটু খেয়াল করেন, এফ বলে যখন টান দিছি তখন এখানে ফ্রিকশন আসবে, কিন্তু এখন তো আমরা বলতে পারতেছি না। আমরা বলতে পারতেছি না, কি বলতে পারতেছি না? যেহেতু বল দিছি সেহেতু এখানে ত্বরণ আসবে। তো ধরে নিলাম এদিকে আছে এ সি ও এম, এদিকে আছে এ সি ও এম, এবং এই দিকে আছে এ টি। আমরা কি এখন বলতে পারতেছি? এফ বলের মান জানি না, কেউ কি আমার বলতে পারবা, বলে দিতে পারবা যে এসিএমটা বড় নাকি এটি বড় নাকি দোনোটা সমান? এখান থেকে বলার কোনো ওয়ে নাই, রাস্তা নেই। তো আমরা যেহেতু জানি না এসিএম বড় নাকি এটি বড়, সেহেতু আমরা বলতে পারবো না ব্যাকওয়ার্ড স্লিপিং হবে নাকি ফরওয়ার্ড স্লিপিং হবে নাকি পিওর রোলিং হবে। এবং যেহেতু তিনটা বলতে পারতেছি না, সেহেতু আমরা এটাও বলতে পারতেছি না ফ্রিকশন কোন দিকে কাজ করবে। তো এটা যেহেতু আমরা বলতে পারতেছি না, প্রাইমারিলি আমরা ধরে নেই যে আমাদের ফ্রিকশনটা সামনের দিকে কাজ করতেছে। আমরা ধরে নিলাম প্রাথমিক অবস্থায় আমাদের ফ্রিকশনটা সামনের দিকে কাজ করে। এবার লাস্টে যখন তুমি অঙ্ক করা শেষ করবা, তখন তোমার ফ্রিকশনের মানটা যদি পজিটিভ হয়, তখন তুমি যেই ডিরেকশনটারে ফ্রিকশনের ডিরেকশন ধরছিলে, তুমি ফ্রিকশনের ডিরেকশন কোনটারে ধরছো? এটার কি পজিটিভ এফ ধরছিলে না নেগেটিভ? পজিটিভ এফ। তো তোমার এফ এর মান যদি লাস্টে পজিটিভ আসে, তার মানে তুমি যেই ডিরেকশনে ফ্রিকশন ধরছো, ফ্রিকশনটা সেই দিকেই অ্যাকচুয়ালি কাজ করতেছে, এবং তখন স্লিপিং কোনটা হইতেছে? ব্যাকওয়ার্ড স্লিপ। আবার তোমার ফ্রিকশনের মানটা যদি নেগেটিভ আসে, এর অর্থ হচ্ছে তুমি যেই দিকে ফ্রিকশন ধরছো সে সেদিকে কাজ করতেছে না, সে কাজ করতেছে তার বিপরীত দিকে। এবং সে যদি তার বিপরীত দিকে কাজ করে, তখন তাহলে কোন স্লিপিংটা হইতেছে? ফরওয়ার্ড স্লিপিংটা হইতেছে। বুঝছি ব্যাপারগুলো? আচ্ছা, তো চলেন এবার ফ্রিকশনটা বসাইছি, ফ্রিকশনের খুঁটিনাটি কিছু জিনিস জানা হয়েছে, এবার ম্যাথ শুরু করি। ম্যাথের জন্য সূত্র বানানো শুরু করি। এগুলো তুলছো সব? যারা অনলাইনে ক্লাস করতেছো তারা যদি আগে না তুইলা থাকো, ইউটিউব থেকে দেখে আবার তুলে নিও। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে অনলাইনে যারা ক্লাস করতেছো? সবাই ঘুমায় পড়ছো? কারো কথা শুনি না কেন? বুঝতেছো সব? বুঝছো? ভেরি গুড। আচ্ছা, তো চলে। আচ্ছা, এবার সামনে যাই আমরা। তো দেখেন, এই এফ বল প্রয়োগে বস্তুটার মধ্যে কয় ধরনের গতি আসবে? দুই ধরনের গতি আসবে। এফ বলের কারণে ঘূর্ণন গতি আসবে, চলন গতি আসবে। আচ্ছা, চলন গতি যখন আসবে, চলন গতিটা শুধু কি এফ এর জন্যই চলবে নাকি ঘর্ষণটাও চলন গতির উপর ক্রিয়া করবে? বাহ্যিক বলের কারণে কি শুধু চলন গতি আসবে নাকি বাহ্যিক বল ঘর্ষণ বল দুইটা মিলে চলন গতি পাবো? দুইটা মিলে। আমি যখন চলন গতির জন্য চালাইতেছি তখন কি ফ্রিকশন কাজ করবে না? করবে। তাহলে বাহ্যিক বল ঘর্ষণ বল দুইটা মিলে আসবে কি? চলন গতি। আবার এই বাহ্যিক বলটা দেখো তো টর্ক বানাইতে পারবে কিনা? যে বাহ্যিক বল টর্ক বানাইতে পারবে তাদের জন্য ঘূর্ণন আসবে। তাহলে এটার জন্য ঘূর্ণন আসবে, ঘর্ষণ কি টর্ক বানাইতে পারবে? পারবে। এটার জন্য টর্ক পাবো, এটার জন্য টর্ক পাবো। দুইটার টর্ক মিলে আমরা হিসাব করব ঘূর্ণন গতি, দুইটার এফ মিলে হিসাব করব আমরা চলন গতি। এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো। আমাদের টার্গেটটা একটু শুনে নাও, আমরা কি করতে চাইতেছি। আমরা এই চলন গতিতে চলমান বস্তুটার ত্বরণ কত হবে, রৈখিক ত্বরণ কত হবে সেটা বের করতে চাইতেছি। কি বের করতে চাইতেছি? রৈখিক ত্বরণ কত হবে। এই চলকগুলা বা এই রাশিগুলো যদি আমরা জানতে পারি, যে রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ বা ফ্রিকশন, এই মানগুলো যদি আমরা বের করে নিতে পারি, আমরা যে কোনো কাজ করতে পারবো। এরপরও যদি কোশ্চেন আরো কঠিন করতে চায়, ওইগুলো করতে পারবো। গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটা রাশিরে জানা। রৈখিক ত্বরণে এ বের করতে হবে, কৌণিক ত্বরণের আলফা বের করতে হবে, কৌণিক ত্বরণ আলফা, সমস্যা নেই আসবে। রৈখিক ত্বরণ এ, কৌণিক ত্বরণ আলফা এবং ঘর্ষণ বল এফ বের করতে চাইতেছি আমরা। ঘর্ষণ বলকে আমরা আপাতত স্মল এফ দিয়ে প্রকাশ করব। ঘর্ষণ বল এই তিনটা জিনিস বের করতে চাইতেছি।
পরের চিত্রটা মুছে ফেলি। কেউ কি আসছে? সাউন্ড এলো এখানে। আচ্ছা, আমান ইজ ব্যাক। তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো। তুমি আমানের কখন আসতেছে কখন যাইতেছে এটার হিসাব রাখো না। ও একটু পরপর আমার নক দিয়ে বলে, স্যার আমান চলে গেছে, স্যার আমান আসছে। এই যে বোর্ডে আরো অনেক কিছু দেখা যায়, সেগুলো নিয়ে ভাবো। আচ্ছা শুনেন এবার, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। আচ্ছা, তো প্রথমে চলন গতি হিসাব করি। চলন গতি, তো চলন গতির জন্য আমাদের কাছে এই এফও আছে, এই এফও আছে। দুইটা এফ কি একই দিকে নাকি বিপরীত দিকে? এখানে একই দিকে। তাহলে দুইটা এফ যদি একই দিকে হয় আমরা বলবো এফ প্লাস স্মল এফ ইকুয়াল টু, বস্তুর ভর তো দেই নেই, ধরো যে বস্তুর ভর হচ্ছে স্মল এম, বস্তুর ভর ধরে নিলাম, ভরের যা দিয়ে প্রকাশ করি তাই লিখলাম, বস্তুর ভর হচ্ছে এম। বস্তুর একটা ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, আমরা ব্যাসার্ধকে আপাতত আর ধরে নিলাম। যখন মান দেওয়া থাকবে তখন আর এর পরিবর্তে মান বসায় কাজ করব। এটা একটা রিং, এই রিংটা বলছে কেন? যাতে জড়তার ভ্রামকের সময় আমরা আকার বুঝা জড়তার ভ্রামকটা নির্ণয় করতে পারি। বস্তুর ভর দেওয়া আছে এম, ব্যাসার্ধ দেওয়া আছে আর। এল, হ্যাঁ এল দিয়ে কাজ করতাম। তো চলন গতির জন্য এফ প্লাস এফ, বাহ্যিক বল এমনি ঘুরতো, এই যে এমনি ঘুরতো। আচ্ছা চলতো কেমনে? এই যে এই যে এই যে চালাইছো, কে বলছে? বাতাসে ঘর্ষণ থাকতে পারে না? হ্যাঁ আচ্ছা, এই যে দেখো এটা চলন গতি আছে না, যেহেতু উপরে উঠতেছে সরলরেখা বরাবর, বুঝো ব্যাপারটা। এটা যখন আমি উপরে উঠাইলাম, এটা উপরে উঠতেছে, সোজা পথে উঠছিল না বাঁকা পথে উঠছিল? সোজা পথে। তাহলে সরলরৈখিক পথে উঠলে সেটা কি গতি? চলন গতি। হ্যাঁ মানে বাতাসের সাপেক্ষে স্পর্শবিন্দু কোনটা হইতেছে? হ্যাঁ আছে মনে হয় এক দুইজন, তিনজন আছে। ক্যামেরার আচ্ছা, তোমাদের এই যে সবার মোবাইলে কি ঝাপসা দেখা যায় নাকি এক দুইজনের? বাকিদের? নেটওয়ার্কের কারণে। কোনটাকে? অদিতা। আচ্ছা যাই হোক, তো একটু খেয়াল করেন এদিকে, এফ প্লাস এফ, এই দুইটা এফ মিলে এটার যে ভর, সেই ভর আর কি পাওয়া যাবে? ত্বরণ। দুইটা লব্ধি বল মিলে আমরা এফ সমান সমান কি জানতাম? এম এ। তাহলে এখানে দুইটা লব্ধি বল সমান সমান কি আসবে? এম এ। আচ্ছা, চলন গতির জন্য পাইছি এফ প্লাস এফ ইকুয়াল টু এম এ। ঘূর্ণন গতির জন্য কি পাওয়া যায় দেখি? ঘূর্ণন গতি এফ, দুইটা এফ একই দিকে না, এই জন্য প্লাস। আচ্ছা এবার এই জায়গায় এই এফ এর ব্যাপারে একটু ভাবো তো। এই এফটা যখন বস্তুর উপর প্রযুক্ত হয়েছে, বড় এফটা যখন বস্তুর উপর প্রযুক্ত হয়েছে, তখন বস্তুটা কি ঘুরাইছে? এখন কথা হচ্ছে কোন দিকে ঘুরাইছে? ক্লকওয়াইজ ঘুরাইছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছে? এদিকে ঘুরাইছে। আচ্ছা, আমরা আগেই ধরে নিলাম এই জায়গায় যে ক্লকওয়াইজ যদি ঘুরায় সেই ডিরেকশন ধরবো পজিটিভ, ঘূর্ণনের এই ডিরেকশনে ধরবো পজিটিভ। ক্লকওয়াইজ ঘুরাইলে সেটারে বলবো পজিটিভ। কে আসছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে সেটারে আমরা বলবো নেগেটিভ। ক্লকওয়াইজ ঘুরলে বলবো পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে বলবো নেগেটিভ। এবার একটু দেখো, এই এফটা ক্লকওয়াইজ ঘুরাবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে? ক্লকওয়াইজ ঘুরাবে। তো এই এফটা ক্লকওয়াইজ ঘুরাইলে টর্কের একটা সূত্র জানি, টাউ সমান সমান আর ক্রস এফ। জানি এরকম কোনো সূত্র? এখানে আর এবং এফ এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে আর ক্রস এফ, এটার যদি আমরা ক্রস গুণন করি আমরা কি পাবো? আর এফ সাইন 90, সাইন 90 এর মান 1, তার মানে টর্ক সমান সমান আমরা পাইছি আর এফ।
এবার একটু খেয়াল করো, তাহলে প্রথম এফটা যে টর্ক তৈরি করলো আর দ্বিতীয় এফটা যে টর্ক তৈরি করলো, এই দুইটা টর্ক মিলে আমরা কি পাবো? লব্ধি টর্ক পাবো। কথাটা বুঝছো সবাই? এই এফটা একটা টর্ক বানাবে, এই এফটা একটা টর্ক বানাবে, এই এফও ঘুরানোর চেষ্টা করবে, ঘূর্ণন গতি তৈরি করবে, এই ঘর্ষণ বলের এফটাও ঘূর্ণন গতি তৈরি করবে। তো দুইটা এফ যখন ঘূর্ণন গতি তৈরি করবে, দুইটা ঘূর্ণন মিলে তারপরে সে একটা ঘূর্ণন পাবে। মানে মনে করো ব্যাপারটা এরকম, একজন এটারে এদিকে মোচড়াইতে চাইতেছে, আরেকজন এদিকে মোচড়াইতে চাইতেছে, যে বেশি মোচড় দিবে সেদিকেই তো ঘুরবে। কিন্তু সে যে বেশি মোচড় দিছে, ওই বেশি মোচড়ের মানটা পায়া পুরোপুরি ঘুরতে পারছে না, আরেকজন যে উল্টা দিকে ঘুরাইছে মোচড় দিছে, এই কারণে আমার মোচড়টা কিছুটা কাটাকাটি গেছে, আমার মোচড় থেকে কিছুটা টর্ক কাটাকাটি গেছে। তাহলে এই এফটা যদি বড় হয়, এই এফটা যদি ছোট হয়, বুঝছো, এই এফটা যদি বড় হয় আর এই এফটা যদি ছোট হয়, দুইজনই তো সমান ব্যাসার্ধ পাইছে না? এই বলটা থেকে সেন্টারের দূরত্ব যা, এই বলটা থেকেও সেন্টারের দূরত্ব তাই, ঘূর্ণন কেন্দ্রের দূরত্ব তাই। তো এই এফটা যদি বড় হয়, ইনি বেশি টর্ক তৈরি করবে, ইনি কম টর্ক তৈরি করবে। ইনি যদি ক্লকওয়াইজ ঘুরায়, ইনি কি রকম ঘুরাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝার জন্য সিস্টেমটা দেখো, এই জায়গায় আর কোন দিকে আছে? আর কোন দিকে? উপরের দিকে। প্রথমে আর এর দিকে আঙ্গুলগুলারে সোজা করলাম, এরপরে এফ এর দিকে বাঁকাইলাম। কোন দিকে দেখাইতেছে? ভিতরের দিকে। ভিতরের দিকে দেখালে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। আচ্ছা, এদিকে আসি, আঙ্গুলগুলার প্রথমে বাঁকা করি। এমনি বাঁকা হয় না, ডান হাতে দেখাইতে হবে। আচ্ছা, এই যেভাবে আঙ্গুলগুলার প্রথমে এবার বাঁকা করলাম, আঙ্গুলগুলারে বাঁকা করে, আঙ্গুলগুলার সোজা করলাম, সোজা করে এফ এর দিকে আঙ্গুলগুলারে বাঁকা করলাম। বাঁকা করার পর বৃদ্ধাঙ্গুলি কোন দিকে দেখাইতেছে? সামনে, উপরের দিকে। তার মানে এটা ঘুরাবে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একজন ঘুরাইতেছে ক্লকওয়াইজ, আরেকজন ঘুরাইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা নেটওয়ার্কের সমস্যা, এখানে কিছু করার নেই। এখানে বোঝা যাবে, কিন্তু ওদের মোবাইলে ওই নেটওয়ার্কের কারণে হ্যাঁ একই হবে, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, যদি ক্লাস করতে পারো কষ্ট করে করো, আর নাইলে ইউটিউব থেকে দেখে নিও। আচ্ছা, তাহলে যে মোবাইলের নেটওয়ার্কটা দাও তো, একটু বসো, দাঁড়ো, মোবাইলের নেটওয়ার্কটা চালু করো তো। ও দাঁড়ো, আচ্ছা ডাটা দিয়ে দেখি আসে কিনা। বুঝছি, আপনারা বুঝেন অনেক কিছু। তাহলে আমার নেটওয়ার্কে ঝামেলা ছিল, এখন স্পষ্ট হয়েছে? আমার মোবাইলে ডেটা কয় জিবি আছে না চিন্তা করতেছি, ক্লাস পুরোটা চলবো কিনা। না আমি বলছি কয় জিবি আছে, 6 জিবি না, 6 জিবি না, আমি বলছি কয় জিবি আছে, আমি জানি না। ধন্যবাদ, দেখো এদিকে, দিব না পাসওয়ার্ড, দেখো এদিকে। তো ঘূর্ণন গতির জন্য আমি দেখছি যে এখানে একটা এফ আছে, এই এফটাও ঘুরাবে, এই এফটাও ঘুরাবে। যে এফটা বেশি টর্ক তৈরি করবে, ঘূর্ণনটা তার দিকেই যাবে। মনে করো এই এফটা বেশি টর্ক তৈরি করছে, এই এফটা কম টর্ক তৈরি করছে, তাহলে ঘূর্ণনটা কোন দিকে হবে? এই দিকে ঘুরবে নাকি এই দিকে ঘুরবে? ক্লকওয়াইজ ঘুরবে। আবার এই টর্কটা যদি বেশি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সহজ কথা। আচ্ছা, তো চলেন আমরা এবার আমাদের ইকুয়েশন সাজাই। প্রথম এফ এর কারণে যে টর্ক আসবে, সেই টর্কটারে আমরা টাউ এফ বললাম। না এখানে দেইনি কিছু। আচ্ছা, একটু আবার প্রথম থেকে বলে নেই সবকিছু। এই রিং এর উপর এদিক থেকে এফ বল প্রয়োগ করা হয়েছে, আর ধরে নিছি এদিক থেকে ঘর্ষণ বলটা এই সাইডে কাজ করতেছে। আপাতত আমরা বলতে পারতেছি না ঘর্ষণ কোন দিকে কাজ করতেছে, এজন্য ধরে নিলাম ঘর্ষণটা এই দিকেই আছে। এই এফ আর এই এফ, দুইটা এফ মিলে চলন গতি তৈরি করবে। তাহলে এফ প্লাস এফ ইকুয়াল টু আমরা চলন গতির জন্য লিখছি এম এ। আবার এই এফ আর এই এফ, দুইটা এফই টর্ক তৈরি করতে পারবে, এজন্য দুইটার জন্যই ঘূর্ণন আসবে। এই এফটা টর্ক তৈরি করবে ক্লকওয়াইজ পজিটিভ, আর এই এফটা টর্ক তৈরি করবে নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ। তো টর্ক, দুইটা টর্কের মধ্যে একটা টর্ক ক্লকওয়াইজ, সেটার জন্য আমরা পজিটিভ টর্ক পাইলাম, আর একটা টর্ক অ্যান্টি ক্লকওয়াইজ, এটার জন্য আমরা পাইলাম নেগেটিভ। তাহলে টর্ক, দুইটা টর্কের পার্থক্য থেকে আমি কি বলতে পারি? টর্কের আরো একটা সূত্র আমরা দেখছিলাম, এই যে এফ ইকুয়াল টু এম এ টাইপের একটা সূত্র দেখছিলাম টর্কের, টর্ক সমান সমান আই আলফা। তাহলে এখানে টাউ বড় হাতের এফ মাইনাস টাউ ছোট হাতের এফ ইকুয়াল টু আমরা বলতে পারি আই আলফা।
এটার ধরলাম আমরা ইকুয়েশন নাম্বার 1, এটার ধরলাম আমরা ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 এর সাথে ইকুয়েশন নাম্বার 2 কে যোগ করব। যোগ করার আগে এখানে আসেন, টাউ এফ কে ভাঙায় কি লিখতে পারি? আর এফ লিখতে পারি। আচ্ছা, তাহলে টাউ এফ কে ভাঙায় লিখলাম এফ আর মাইনাস টাউ স্মল এফ কে ভাঙায় লিখতে পারি বড় হাতের এফ এর জায়গায় শুধু আসবে ছোট হাতের এফ। তাহলে স্মল এফ ইন্টু আর সমান সমান আই আলফা। আই আলফাকে আমরা ভাঙাইতে পারি। রিং এর জন্য কি আসবে? যেহেতু রিং এর আই কি? এম আর স্কয়ার। ভেরি গুড। আর আলফাকে একটু পরে লিখি, আপাতত এখানে পাইলাম আমরা এম আর স্কয়ার আলফা। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, তো এফ আর মাইনাস স্মল এফ আর ইকুয়াল টু এম আর স্কয়ার আলফা। সবগুলো থেকে আর কমন যায় না? দেখো তো একটু, এ পাশেও দুইটা আর আছে, এখানেও আর কমন যায়। তাহলে এখানে একটা আর কমন নিলাম, এখান থেকে একটা আরকে কাটাকাটি করে দিলাম। এখান থেকে একটা আর কমন নিয়ে এ পাশের একটা আরের সাথে কাটাকাটি করে দিলাম। তাহলে এই পাশে থাকবে কি? এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু এম আর আলফা। এটা ধরলাম ইকুয়েশন নাম্বার 2। এখানে না ধরে এখানে ধরি। এবার ইকুয়েশন নাম্বার 1 এর সাথে ইকুয়েশন নাম্বার 2 কে যোগ করি। ইকুয়েশন নাম্বার 1 এর সাথে ইকুয়েশন নাম্বার 2 কে যোগ করি। ইকুয়েশন নাম্বার 1 প্লাস ইকুয়েশন নাম্বার 2 যোগ করলে আমরা পাই ক্যাপিটাল এফ প্লাস স্মল এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, বড় হাতের এম কেন? আমরা এম ধরছিলাম ছোট হাতের, তো এম গুলো ছোট হাতের বসা। আর বড় হাতের এফ মাইনাস ছোট হাতের এফ ইকুয়াল টু এম আর আলফা। কাটাকাটি যায়, দুইটা স্মল এফ কাটাকাটি যায়, থাকতেছে 2f সমান সমান, ঠিক আছে, 2f সমান সমান আমরা পাইছি এম এ প্লাস এম আর আলফা। একটু ভালো করে শুনো, যদি বস্তুটা সুষম জটিল গতিতে চলে, তবে কৌণিক ত্বরণ এবং স্পর্শীয় ত্বরণের মধ্যে একটা সম্পর্ক থাকবে। এই যে এখানে আমরা একটা কন্ডিশন লিখছিলাম, এদিকে থাকতে হবে ACOM, এদিকে থাকতে হবে AT। ACOMটা কে আর ATটা কে? এটির জন্য কারে পাবো? এটির জন্য পাবো আর আলফা। তাহলে এই দুইটাকে পরস্পর সমান হইতে হবে না? আচ্ছা, তো এই দুইটার পরস্পর সমান হইতে হলে এখান থেকে আমরা একটা কন্ডিশন পাইতাম পিওর রোলিং এর জন্য, A সমান সমান আর আলফা, AT সমান সমান আর আলফা। মনে আছে? মনে আছে এই সূত্র? AT সমান সমান আর আলফা, তারপরে হচ্ছে V সমান সমান আর ওমেগা। মনে আছে এই সূত্রগুলা? আচ্ছা, পিওর রোলিং এর জন্য AT আর আলফার মধ্যে কি সম্পর্ক থাকবে? পিওর রোলিং এর জন্য AT আর আলফার মধ্যে কি কন্ডিশন থাকবে? পিওর রোলিং এর জন্য AT আর আলফার মধ্যে কন্ডিশন থাকবে AT সমান সমান আর আলফা। কখন? যখন গ্রাউন্ডটা স্থির। গ্রাউন্ড যদি স্থির না হয়ে গতিশীল হয় তখন কন্ডিশন কোনটা আসবে? মনে আছে? সূত্র দিছিলাম আগের বেসিকে, মনে আছে? গ্রাউন্ড যদি স্থির না থেকে গ্রাউন্ড যদি গতিশীল হয় তখন কত হবে? মনে করো গ্রাউন্ড AG ত্বরণে গতিশীল, গ্রাউন্ডের ত্বরণ হচ্ছে AG, এই দুইটার বিয়োগফল গ্রাউন্ডের ত্বরণের সমান হইতে হবে। এই দুইটার বিয়োগফল কত? ACOM মাইনাস AT। ACOM এর জন্য AT এর জন্য লিখতে পারি আর আলফা, এখানে থাকলো AG। ACOM এর জন্য S থাকলো শুধু, এটির জন্য লিখতে পারি আর আলফা। তো এখান থেকে AG মাইনাস A সমান সমান আসতেছে আর আলফা, বা আলফা সমান সমান, উল্টো হয়ে গেছে, A মাইনাস AG সমান সমান আর আলফা, বা আলফা সমান সমান A মাইনাস AG ডিভাইডেড বাই আর। মনে পড়ছে কন্ডিশন? আলফার দুইটা সূত্র, আলফা সমান সমান A মাইনাস AG বাই আর, আবার AG ত্বরণটা যদি শূন্য হয়, ভূমির ত্বরণ যদি শূন্য হয়, তাহলে আলফা সমান সমান আসে A বাই আর। মোটামুটি কোন সূত্র এটা? A সমান সমান আর আলফা সূত্রটাই। মনে পড়ছে? হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এখানে আমাদের আলফা আছে, বস্তুটা যেহেতু সুষম জটিল গতিতে চলতেছে, পিওর রোলিং এ চলতেছে, পিওর রোলিং এ চললে ওই আলফার সাথে বস্তুটার যে ত্বরণ, এই যে এই ত্বরণটা কোথায় আছে?
এই ত্বরণটা হচ্ছে যে এটা পিসিএম নে মুছে ফেললাম, এখানে বস্তুটা যেই ত্বরণে চলে সেই ত্বরণটাই হচ্ছে এসইউএম, ওইটারই আমরা এই হিসাবে লিখছি। তো এখান থেকে সিএম বাদ দিয়ে দিলাম। তাহলে এই ত্বরণ আর কৌণিক ত্বরণ আলফা, এই দুইটার মধ্যে সম্পর্ক কি? এই রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণ দুইটার মধ্যে সম্পর্ক কি? দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা আলফার জন্য লিখতে পারি আলফা সমান সমান এ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে পরের লাইনে আলফার জায়গাটা বসাই দিই, 2f সমান সমান এম এ প্লাস এম আর ইন্টু আলফার জায়গায় এ ডিভাইডেড বাই আর, আর আর কাটা, তখন আমরা পাই 2f সমান সমান 2ma বাই f সমান সমান কি আসলো? f সমান সমান আসলো ma বা a সমান সমান আসতেছে f ডিভাইডেড বাই m। এই গেল আমাদের ত্বরণের জন্য সূত্র। কও যে স্যার এটা তো ছোটবেলায় আমরা জানতাম f ইকুয়াল টু ma। আচ্ছা, এখানে ফ্রিকশন, এখানে আপাতত ফ্রিকশন নাই, কিন্তু সব জায়গায় যে ফ্রিকশন থাকবে না তা না, তোমরা শুধু সিস্টেম শিখলে। এখানে এই সূত্র ব্যবহার করে তোমরা সরাসরি কাজ করতে যাও না, তোমরা এই প্রসেসে কাজ করবা সবসময়। একটু পরে একটা ম্যাথ করবো, এই প্রসেসেই আমরা আসবো। এখানে যেহেতু ফ্রিকশন, এখানে ফ্রিকশনের মানটা 0 আসবে, একটু পরে আমরা নিজেরাই দেখবো যে ফ্রিকশনের মানটা এখানে 0 আসছে কেমনে। আচ্ছা, আমাদের রৈখিক ত্বরণ বের করার কথা ছিল, বের করছি। এবার বের করতে হবে কোনটা? কৌণিক ত্বরণ আলফা। কোন সূত্রে আছে কৌণিক ত্বরণ? দেখো 2 নম্বর সমীকরণে কৌণিক ত্বরণ আছে। 2 নম্বর সমীকরণে কি আছে? কৌণিক ত্বরণ। এফ এর মান জানি, এখন এফ এর মান জানি কত? এম এ। তাহলে এফ এর জায়গায় এম এ বসায় দিব, স্মল এফ এরও তো মান লাগবে তাই না? স্মল এফ ছাড়া বের করা যাবে না, তো চলেন স্মল এফ আগে বের করে নিয়ে আসি। এই সূত্রে এফ এর মানটা বসায় দেন, তাইলে আপনি স্মল এফ এর মানটা পাওয়া যাবে। এফ সমান সমান কি? এম এ। তাহলে এখান থেকে এফ এর মান কত আসবে? 0 বসায় দেখি। দেখেন 1 নং ইকুয়েশনে এফ এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণে। এখানে জাস্ট আমরা অঙ্কগুলো কিভাবে করব সেই সিস্টেম শিখতেছি, সূত্র শিখতেছি না। সূত্রগুলো এরকমই হবে, মানে এরকমই আসবে যখন ঘর্ষণ থাকবে না। যখন ঘর্ষণ থাকবে তখন ঘর্ষণ সহ আসবে সূত্র। তো 1 নং সমীকরণে আমরা বলতে পারি, এত তাড়াতাড়ি? আচ্ছা সমস্যা নেই, শাটিং ডাউন। ওই ইউটিউব, আর কিছু করার নেই তো। আচ্ছা, 1 নং সমীকরণে এত তাড়াতাড়ি শাটিং ডাউন হওয়ার জন্য, আচ্ছা 1 নং সমীকরণে f ইকুয়াল টু m এ বসিয়ে পাই, খেয়াল করেন 1 নং সমীকরণে f ইকুয়াল টু m এ বসিয়ে পাই m a প্লাস স্মল f ইকুয়াল টু m a বা স্মল f সমান সমান m a মাইনাস m a সমান সমান 0। ঘর্ষণ বলের মান পাওয়া গেছে 0। এবার এখান থেকে আমরা আলফার মান বের করে ফেলি, 2 নং সমীকরণ থেকে আলফার মান বের করে ফেলি। 2 নং সমীকরণ হতে আলফার মান বের করি। দুই নং হতে পাওয়া যায় f মাইনাস স্মল f ইকুয়াল টু m r আলফা। ওইটা থেকেও বের করা যায় একই। তো f এর মান 0 বসাইলে আমরা পাই f সমান সমান m r আলফা বা আলফা সমান সমান f ডিভাইডেড বাই m r। একটু খেয়াল করে দেখো, এখানে ফ্রিকশনের মান 0 ছিল বিধায় তাই এরকম পাইছি। ফ্রিকশনের মান 0 ছিল বিধায় তাই আমরা এরকম পাইছি। ফ্রিকশনের মান যদি 0, এখনই বসাবো, f এর মান দিয়ে কাজ করব। আচ্ছা, এবার ফ্রিকশনের আরো কিছু বেসিক আছে, বেসিকগুলো আগে শুনে নেই, তারপরে একবারে ম্যাথ শুরু করি। একটা বস্তু কখন পিওর রোলিং এ চলতে পারবে, কখন পিওর রোলিং এ চলা পসিবল হবে না। একটা বস্তু কখন পিওর রোলিং এ চলতে পারবে, কখন পিওর রোলিং এ চলতে পারবে না। একটা বস্তু, কন্ডিশন লেখো, না একটা বস্তু তখনই পিওর রোলিং এ চলতে পারবে v ইকুয়াল টু r ওমেগা, এটা তো মানতেছেই, কিন্তু এর পরেও কখন সম্ভব হবে না, কখন পিওর রোলিং এ চলা ইম্পসিবল হয়ে যাবে।
বস্তুতে বস্তুতে না, বস্তুকে পিওর রোলিং আনার জন্য, দেখো বস্তুকে পিওর রোলিং আনার জন্য বা বস্তুকে সুষম জটিল গতিতে আনার জন্য ঘর্ষণ বলের যে মান প্রয়োজন সেটি যদি বস্তুকে পিওর রোলিংয়ে আনার জন্য বা সুষম জটিল গতিতে আনার জন্য, বস্তুকে পিওর রোলিং বা সুষম জটিল গতিতে আনার জন্য, আমি বোর্ডেও লিখে দেই, বস্তুকে পিওর রোলিং বা সুষম জটিল গতিতে আনার জন্য মাল্টিপ্লাই কিনতে হবে এবার। ঠিক আছে, এরকম একটা সেটআপ মানুষ আগে বানায় নেয়, তারপর অনলাইনে ক্লাস ক্লাস নেয়। সেটআপ বানানো ছিল না, কিনতে হবে না। খেয়াল করেন কন্ডিশন কি বলছি, বস্তুকে সুষম জটিল গতিতে আনার জন্য, বস্তুকে সুষম জটিল গতিতে আনার জন্য বস্তুকে সুষম জটিল গতিতে আনার জন্য ঘর্ষণ বলের মান, বস্তুকে সুষম জটিল গতিতে আনার জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বলের মান প্রয়োজনীয় ঘর্ষণ বলের মান সীমান্তিক ঘর্ষণ অপেক্ষা বড় হয়ে গেলে, সীমান্তিক ঘর্ষণ অপেক্ষা বড় হলে বস্তুকে সুষম জটিল গতিতে আনার জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বলের মান সীমান্তিক ঘর্ষণ বলের মান সীমান্তিক ঘর্ষণ অপেক্ষা বড় হলে বস্তু কখনোই সুষম জটিল গতিতে চলবে না। বস্তু কখনোই সুষম জটিল গতিতে চলবে না। তাহলে আমরা বলতে পারি সুষম জটিল গতির জন্য বা পিওর রোলিং এর জন্য, সুষম জটিল গতি অথবা পিওর রোলিং এর জন্য ঘর্ষণ বলের মান সর্বদা মিউ এন অপেক্ষা ছোট হইতে হবে। মিউ এন এর পরিচয় কি? যারা মিউ এন কে চিনো না তারা মিউ এন এর পরিচয় লেখা রাখো। মিউ এনটাই হচ্ছে আমাদের সীমান্তিক ঘর্ষণ। তার মানে আমাদের ঘর্ষণ বলের মান সীমান্তিক ঘর্ষণ অপেক্ষা ছোট বা সমান হইলে পিওর রোলিং হবে। সুষম জটিল গতির জন্য এফ এত হতে হবে। না, ওটা হচ্ছে গতীয় ঘর্ষণ, তুমি যেটা বলছো। এফ কে হচ্ছে গতীয় ঘর্ষণ, এফ এল সীমান্তিক ঘর্ষণ। বুঝতে পারছি? মনে করো কাহিনী দেখো, মনে করো এখানে মিউ দেওয়া আছে 0.5, বস্তুটার ভর দেওয়া আছে 5 কেজি। মিউ দেওয়া আছে 0.5, বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি। এখন এই বস্তুটা সুষম জটিল গতিতে চলবে কি চলবে না সেটা ডিপেন্ড করে ঘর্ষণ বলের উপর। যতটুকু ঘর্ষণ বল তার প্রয়োজন সুষম জটিল গতির জন্য সেটা আগে চেক করে দেখবে যে ততটুকু ঘর্ষণ বল সে পাবে কিনা। আগে দেখো যে এখানে সর্বোচ্চ ঘর্ষণ বল কত পাওয়া যাবে। সর্বোচ্চ ঘর্ষণ বল পাওয়া যাবে এফএল এর
সমান। এফএল এর মান কি দিয়ে বের করা যাবে? মিউ এন দিয়ে। এন কই থেকে পাওয়া যাবে? বস্তুর ওজন কাজ করে নিচের দিকে এমজি, আর তলের প্রতিক্রিয়া কাজ করে উপরের দিকে এন। তাহলে এন সমান সমান আসবে এমজি। তাহলে আমরা বলতে পারি এফএল সমান সমান মিউ এমজি। মিউর মান 0.5, এম এর মান 5, জি এর মান ধরে নিলাম 10। পয়েন্টের সাথে শূন্য কাটা, তাহলে 5 5 25 নিউটন। তো এবার ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। এখানে সর্বোচ্চ ঘর্ষণ বল কত পাওয়া যাবে? সর্বোচ্চ ঘর্ষণ বল কত পাওয়া যাবে? 25 নিউটন। এখন তুমি মনে করো এই জায়গা দিয়ে বল প্রয়োগ করবা, এখানে মনে করো একটা দড়ি বেঁধে বা কিছু একটা দিয়ে তুমি এখানে বল প্রয়োগ করলা, সামনের দিকে বল প্রয়োগ করলা। এখন বল প্রয়োগ তো যে কোনো মানের করা যাবে। বল প্রয়োগ তুমি চাইলে 5 নিউটনের করতে পারবা, 50 নিউটনও করতে পারবা, 500 নিউটনও করতে পারবা, যে কোনো মানেই বল প্রয়োগ করতে পারবা। এখন কথা হচ্ছে যখন 5 নিউটন বলে বল প্রয়োগ করলা তখন অনেক কম মানের বল প্রয়োগ করছো তুমি। এই কম মানের যখন বল প্রয়োগ করছো তখন দেখা যাবে যে কম মানের বলটা পাইয়া বস্তুটা কোন দিকে আগানো শুরু করবে? সামনের দিকে। ঘোরা শুরু করবে কোন দিকে? ক্লকওয়াইজ। এভাবে ক্লকওয়াইজ ঘোরা শুরু করবে। আবার ফ্রিকশনও তো তখন থাকবে এই জায়গায়। আচ্ছা, ফ্রিকশন তখন কি করবে? যেহেতু এখানে সীমা ঘর্ষণ গুণাঙ্কের মান দিয়ে দিছি, তার মানে অবশ্যই এখানে ঘর্ষণ আছে। তো এখানে ঘর্ষণ আছে, ঘর্ষণ কি করবে ভালো করে বুঝো। এখানে যদি পিওর রোলিং হইতে হয়, এফ বলটা পায়া, এই এফ বল পায়া সেন্টারটা কোন দিকে যাইবো? চলন গতির কারণে সেন্টার কোন দিকে যাইবো? সামনের দিকে। সেন্টার যদি সামনের দিকে যায়, এই স্পর্শ বিন্দু কোন দিকে যাইবো? চলন গতির কারণে সামনে। এখানে এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা একটা চলন গতি পাবে। বস্তুর চলন গতি আমরা ব্যাখ্যা করব সেন্টার দিয়ে। সেন্টার চলন গতি পাইছে কোন দিকে? সামনে। সেন্টার যদি সামনের দিকে চলন গতি পায়, এখানে যে স্পর্শ বিন্দু আছে স্পর্শ বিন্দুটাও চলন গতি পাবে সামনের দিকে। এবার বস্তুটা যদি পিওর রোলিং এ চলতে হয়, আমরা আলোচনা করতেছি কি জন্য? পিওর রোলিং এর জন্য। বস্তুটাকে যদি পিওর রোলিং এ চলতে হয়, এই দিকে বস্তুটার যে চলন গতি আছে তার বিপরীত দিকে একটা বেগ আনা লাগবে না, যাতে কাটাকাটি গিয়ে শূন্য আসে। তো বিপরীত দিকে যদি বেগ পাইতে হয়, ভালো করে শুনো, বিপরীত দিকে যদি বেগ পাইতে হয় ঘর্ষণটা কোন দিকে লাগবে? ঘর্ষণটা কোন দিকে লাগবে? বস্তুটা ঘুরতেছে কোন দিকে? বস্তু ঘুরতেছে ক্লকওয়াইজ। এখন ভালো করে শুনো, এই ক্লকওয়াইজের কারণে এখানে মনে করো এদিকে মনে করো চলন গতির যে বেগের মান সেটা হচ্ছে 10। ক্লকওয়াইজ ঘুরলে মনে করো এখানে বেগের মানটা আইসা পড়ছে মনে করো 12, তাহলে কি এখানে শূন্য আসবে? ক্লকওয়াইজ ঘূর্ণনের কারণে আমি বেগের মানটা 12 পাইছি কোত্থেকে? আর ওমেগার মান থেকে। ঘূর্ণন বেগ প্লাস হচ্ছে আর, দুইটা মিলে আমি পাইছি 12। এখন এদিকে বেগ আছে 12, এদিকে বেগ আছে 10, এই জায়গায় কি স্পর্শবিন্দুর বেগটা শূন্য হবে? না। তখন ফ্রিকশন এসে কাজ করবে। ফ্রিকশন এসে কি কাজটা করবে? এবার এখানে কোন জিনিসটার কারণে এটা পিওর রোলিং এ চলতে পারতেছে না? এই বেগের মানের কারণে। এই বেগের মানটা একটু কমায় দিতে হবে। এই বেগের মানটা কমায় দিতে পারলে এখানে পিওর রোলিং চলে আসবে। তাহলে এই বেগের মানটা কমানোর জন্য এবার এসে ফ্রিকশন তার ম্যাজিক দেখানো শুরু করবে। ফ্রিকশন কি করবে? এবার এই বেগটারে কমানোর জন্য ফ্রিকশন এদিকে কাজ করবে। ফ্রিকশন এদিকে কাজ করে এই বেগটারে আস্তে আস্তে কমাইতে কততে আনবে? 10 এ আনবে। তখন কি শুরু হয়ে যাবে? তখন পিওর রোলিং শুরু হয়ে যাবে। আবার এরকমও তো হইতে পারে এই বেগের মানটা 10 না, এই বেগের মানটা 8, তখন এই দিকের বেগের মান বেশি, এদিকের বেগের মান কম, স্পর্শবিন্দুর বেগটা কি শূন্য হবে? কাটাকাটি গিয়ে দুই পাশে স্পর্শবিন্দুর বেগটা শূন্য আসবে না। যখন স্পর্শবিন্দুর বেগ শূন্য আসবে না তখন পিওর রোলিং হবে না। এখন এখানে আমরা কাজ করতেছি পিওর রোলিং এর জন্য। গড়াইতে একসময় এখানে পিওর রোলিং স্টার্ট হবে। কার জন্য পিওর রোলিংটা স্টার্ট হবে? একসময় ঘর্ষণের জন্য। ঘর্ষণ এখানে কি করবে? এই বেগটারে কি সে আর বাড়াইতে পারবে? বেগটা তো ঘর্ষণ বাড়াইতে পারে না। ঘর্ষণ কি করবে? এই বেগটারে কমাবে। এই বেগটা কোন দিকে ছিল? সামনের দিকে। তাইলে পিছনের দিকে তখন ঘর্ষণ এসে এই বেগটারে আস্তে আস্তে কমাবে। এই বেগটারে কমাই দিলে দুই পাশে একসময় 8 হবে, তখন পিওর রোলিং চালু হবে। তাহলে এবার এফ এর মানটা দেখেন, এফ এর মানটা কি যে কোনো মানের থাকতেছে? এফ কি সবসময় কনস্ট্যান্ট, সবসময় এদিকে থাকতেছে বা এদিকে থাকতেছে? এরকম যে কোনো দিকে থাকতে পারতেছে। আবার এফ এর যে মানটা, এই মানটা নির্ভর করে আমি যে বলটা দিব তার উপর। আমার বলটা যদি অনেক বেশি হয়ে যায়, বুঝছেন, আমার বলটা যদি অনেক বেশি হয়ে যায়, আমি মনে করি 500 নিউটন বল দিলাম, 500 নিউটনের কারণে এখানে অনেক বেশি একটা ঘূর্ণন বেগ এসে পড়বে না? অনেক বেশি একটা ঘূর্ণন বেগ আসলো, মনে করেন অনেক বেশি একটা ঘূর্ণন বেগের কারণে ঘূর্ণন বেগ এবং আর গুণ হয়ে মনে করেন এখানে হয়ে গেছে মনে করেন 40 মিটার পার সেকেন্ড। ওইদিকে আছে 10, এই পাশে আছে 40। এখন ফ্রিকশনেরও তো একটা সীমা আছে। ফ্রিকশনের তো চাইলে যে কোনো বেগরে অপোজ করতে পারে না। ছোট মানের বেগ হলে ফ্রিকশন সেটারে বাধা দিতে পারে, অনেক বড় মানের বেগ হইলে ফ্রিকশন সেটারে বাধা দিতে পারে না। তো যখন এই বেগের মানটা অনেক বড় হবে তখন ফ্রিকশন সেটারে আটকে রাখতে পারবে না। তখন এই কন্ডিশনটা আমাদের মাথায় চলে আসা উচিত। তখন আমরা এভাবে বুঝে নিব যে ফ্রিকশনের মানটা কম থাকলে, মিউএন এর চেয়ে কম থাকলে পিওর রোলিং হওয়ার কথা ছিল, কিন্তু ফ্রিকশনের মানটা মিউএন থেকে যদি কম না হয়ে অনেক বেশি দরকার হয়, সেটা তো পাওয়া যাবে না। এখানে জমি তো দিতে পারবে না। মনে করি এখানে ফ্রিকশনের মান
এই 40টা কমানোর জন্য ফ্রিকশনের মান মনে করা দরকার হচ্ছে 11 নিউটন। জমি আমার সর্বোচ্চ কত নিউটন, 11 না, মনে করো আমার ফ্রিকশনের মান দরকার টোটাল 30 নিউটন। জমি আমাকে সর্বোচ্চ কত নিউটন ফ্রিকশন দিচ্ছে? না, এই 40 বেগটারে কমাইতে কমাইতে 10-এ আনার জন্য আমার ঘর্ষণ বল দরকার মনে করো 30। এই মাটি থেকে আমি সর্বোচ্চ ঘর্ষণ বল কত পাইতেছি? সর্বোচ্চ ঘর্ষণ বল কত পাইতেছি? 25। আরেকবার শুনুন, এই বস্তুটাকে পিওর রোলিং এ আনার জন্য একটা ঘর্ষণ বল লাগবে। এখন সেই ঘর্ষণ বলটা তোমার কাছে আছে কি নাই ওটা তুমি আগেই চেক করে নিছো, তুমি আগেই জেনে নিছো তোমার কাছে ঘর্ষণ বল হাতে কতটুকু আছে, তুমি জেনে নিছো ঘর্ষণ বল তোমার হাতে আছে 25 নিউটন। এখন এইদিকে মনে করো বেগ হচ্ছে 10, এদিকে বেগ হচ্ছে মনে করো 40। এখন এই 40 বেগটারে কমানোর জন্য ঘর্ষণ বল 25 নিউটন দিয়ে চলবে না, ঘর্ষণ বল আরো বেশি লাগবে, যেটা তোমার জমি তোমার সাপোর্ট দিতে পারতেছে না। মনে করো তোমার ঘর্ষণ বল 40 বেগ থেকে 40 বেগটারে কমাইতে কমাইতে 10-এ আনার জন্য ঘর্ষণ বল লাগবে মনে করো 30 নিউটন। এখন মাটি তো তোমার 30 নিউটন বানাই দিতে পারবে না, মাটি সর্বোচ্চ কত বানাই দিতে পারছে? 25। তো তোমার ঘর্ষণ বল যেটা লাগবে সেটা মাটির কাছ থেকে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই এখানে কোনোদিনই পিওর রোলিং সম্ভব হবে না। বুঝছো কথাটা? পিওর রোলিং কখন সম্ভব হবে, কখন সম্ভব হবে না, এটা আমরা এখন বুঝলাম। পিওর রোলিং কখন সম্ভব হবে? যখন ঘর্ষণ বলের যেটা প্রয়োজন, ঘর্ষণ বলের যে মানটা প্রয়োজন সেই মানটা যখন মিউ এন অপেক্ষা কম অথবা সমান সমান থাকবে, তখন আমরা পিওর রোলিং পাবো। কিন্তু আমরা মনে করি অঙ্ক টঙ্ক কইরা সব শেষ করে এই যে এফ এর মান বের করছিলাম না, কোথায় জানো? এফ সমান সমান 0 আসছিল, এই যে এফ সমান সমান 0 আসছিল, এরকম আমরা অঙ্ক করতে করতে এফ এর একটা মান বের করব। এফ এর ওই মানটা যদি দেখি যে সীমান্তিক ঘর্ষণের চেয়ে বেশি আসছে, তার মানে এখানে পিওর রোলিংটা হইতেছে না। কথা বুঝছো? এখানে যেমন আমরা 1 নং সমীকরণে কাজ করে এফ এর মান বের করছি, অঙ্কের সময় আমরা এরকম এফ এর মান বের করব। ওই এফ এর মানটা বের করে যদি দেখি যে এফ এর মান আসছে 30 এবং সীমান্তিক ঘর্ষণ আমি চেক করে দেখলাম যে আছে 22 নিউটন, তখন ঘর্ষণ বল যেটা দরকার সেটা সীমান্তিক ঘর্ষণের চেয়েও বেশি। সীমান্তিক ঘর্ষণটাই আমি সর্বোচ্চ পরিমাণে পাইতে পারি, এর বেশি ঘর্ষণ আমি পাইতে পারি না। তো আমি সর্বোচ্চ ঘর্ষণ আমার হাতে আছে 22 কিন্তু আমার লাগবে 30, তখন পিওর রোলিং সম্ভব হবে। বুঝছেন ব্যাপারগুলো? এবার চলেন, ঠিক আছে, এবার চলেন আমরা ম্যাথ শুরু করি। একটা দুটা ম্যাথ দেখি, তারপরে লাগবে, কাল লাগবে। হ্যাঁ, এর আগে পিওর রোলিং এর আরো অনেকটি ক্লাস গেছে, ও পিওর রোলিং এ এখনো যায় নাই, ও আছে হচ্ছে এখন স্পর্শ বলে আছে। দেখা যায় একটা দুটা ম্যাথ দেখে যায়, এখন বুঝতে পারো। এতক্ষণ যা দেখছে এগুলোর এখন মোটামুটি আচ্ছা করবো, দাঁড়াও দেখেন এবার। আচ্ছা ম্যাথ দেখো, মনে করো এখানে আমরা বল প্রয়োগ করলাম এফ সমান সমান 20 নিউটন, বস্তুটার ভর হচ্ছে এম সমান সমান 2 কেজি, ব্যাসার্ধ আর সমান সমান দেওয়া আছে 2 মিটার, এটা সেন্টার, এটা ভূমি, সাইলেন্ট। জিজ্ঞেস করছে এফ এর মান কত। বস্তুটি যদি সুষম জটিল গতিতে চলমান হয়, বস্তুটি সুষম জটিল গতিতে চললে ঘর্ষণ বল কত হবে? বস্তুটি সুষম জটিল গতিতে চললে, কথা বলে না, বস্তুটি সুষম জটিল গতিতে চললে ঘর্ষণ বলের মান কত হবে? মিউ দিয়ে রাখছে এখানে 0.5। তো সর্বোচ্চ ঘর্ষণ বল আমরা কত পাইতে পারবো? সর্বোচ্চ ঘর্ষণ বল আমরা কত পাবো আলাদা করে হিসাব করে নিই। সর্বোচ্চ ঘর্ষণ বল পাবো এফ এর সমান সমান 0.5 ইন্টু এম এর মান 2, জি এর মান 10, শূন্য কাটা, সর্বোচ্চ ঘর্ষণ বল আমরা পাবো 10 নিউটন। এবার প্রথমে তো আমরা জানি না ঘর্ষণ বল কোন দিকে আছে, তো আমরা ধরে নিলাম প্রথমে যে ঘর্ষণ বল এই দিকে আছে, সামনের দিকে আছে। সিস্টেম আগে দেখাইছি, প্রথম থেকে আমরা ধরে রাখবো ঘর্ষণ বল আছে সামনে। পুরো দুনিয়াটা ভেজালে হয়ে গেছে, নতুন মার্কার কিনে আনলাম কালি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এগুলা কই পাও কথা?
তাহলে এই জায়গায় ঘর্ষণ বল যা আছে সেটা ধরে নিলাম এফ। তো প্রথম আমরা কন্ডিশন লেখা শুরু করি, ইকুয়েশন বানানো শুরু করি। চলন গতির জন্য কন্ডিশন আসবে এফ প্লাস স্মল এফ ইকুয়াল টু এম এ। এম এর মান জানি, এফ এর মান জানি, বসায় দিই। এফ এর মান 20 প্লাস এফ, এম এর মান 2, এর মান জানি না। একটা ইকুয়েশন পাওয়া গেল। ঘূর্ণন গতির জন্য এখানে একটা এফ আছে, এই এফটা একটা টর্ক বানাবে। এখানে আরেকটা এফ আছে, এখানে আরেকটা এফ আছে, এই এফটাও একটা টর্ক বানাবে। তো এই এফটা যে টর্ক সৃষ্টি করবে সেই টর্কটার আমরা লিখব এফ ইন্টু আর। আচ্ছা, এটা ঘুরাবে ক্লকওয়াইজ, এটা ঘুরাবে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরলাম, অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরলাম। তাহলে মাইনাস স্মল এফ ইন্টু ঘূর্ণন অক্ষের দূরত্ব বা ঘূর্ণন কেন্দ্রের দূরত্ব আর সমান সমান আই আলফা। মান জানি, এটার মান জানি, এটার মান জানি, বসায় দিই। এফ এর মান 20 নিউটন, আর এর মান 2 মিটার, তাহলে 20 দুগুণা 40 মাইনাস আর এর মান জানি 2, তাহলে 2 বসায় দিলাম 2f ইকুয়াল টু আই আলফা। আচ্ছা, এটা কোন শেপের? শেপ তো আমরা লিখি নেই, মনে করো এটা শেপ দিয়ে দিলাম রিং। এটা হচ্ছে একটা রিং। তাহলে এটা যদি রিং হয়, এটার আই এর জন্য সূত্র আসবে এম আর স্কয়ার আলফা। 40 মাইনাস 2f ইকুয়াল টু এম আর স্কয়ার আলফা। আচ্ছা, এম আর স্কয়ার আলফা। এম এর মান হচ্ছে 5 না 10, এম এর মান 2, আর এর মানও 2। হ্যাঁ, ঠিক আছে। আর এর মান 2, 2 দুগুণা 4, মানে 2 স্কয়ার, 2 স্কয়ারে 4, সাথে আছে আলফা। তো এখানে পাওয়া গেল 40 মাইনাস 2f ইকুয়াল টু 4 দুগুণে 8, 8 আলফা। এটার ধরলাম আমরা ইকুয়েশন নাম্বার 2। এটার ধরলাম ইকুয়েশন নাম্বার 2। এবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশন দুইটা নিয়ে কাজ করলে দেখেন তো এখানেও এফ আছে, এখানেও এফ আছে। 1 নম্বরে 2 দিয়ে গুণ করে আমরা যদি দুইটা ইকুয়েশন যোগ করি, এফ চলে যাবে, এখানে থাকবে এ, এখানে থাকবে আলফা। আলফাও এক প্রকারের এ, আলফার ভিতর থেকে এ বের করে নিয়ে আসা যাবে। আলফা সমান সমান কি? যেহেতু বস্তুটা সুষম জটিল গতিতে চলবে, সেহেতু আমরা বলতে পারি আলফা সমান সমান এ ডিভাইডেড বাই আর। বলতে পারবো? আচ্ছা, তাহলে 1 নম্বরে 2 দিয়ে গুণ করি, 1 নম্বরে 2 দিয়ে গুণ করি, প্লাস 2 নংয়ের সাথে আবার যোগ করি। 1 নম্বরে 2 দিয়ে গুণ করে 2 নংয়ের সাথে যোগ করি। 1 নম্বরে 2 দিয়ে গুণ দিলে 20 দুগুণে 40, প্লাস দুগুণে প্লাস 2f ইকুয়াল টু 2 দুগুণে 4। এটা কি আবার 2 দিয়ে গুণ দিব? আচ্ছা, এখানে আছে 40 মাইনাস 2f ইকুয়াল টু 8। আলফার পরিবর্তে কি লিখতে পারি? a বাই আর। আসলো a বাই আর। প্লাস 2f মাইনাস 2f চলে গেছে, এখানে আছে 80, এখানে আছে 4a প্লাস আর এর মান কত ছিল মনে আছে? 2, বসাই দিলাম 2। 2 দিয়ে 8কে কাটলে পাবো 4, তাহলে 4a প্লাস 4a ওইখানে আসবে 8a। 80 ইকুয়াল টু 8a। তাহলে a সমান সমান কত আসছে? 10 ms ইনভার্স 2। তো এর মান পেয়ে গেলে f এর মান নিয়ে আর কোনো টেনশন নাই। দেখো, m জানো, a জানো, f জানো, স্মল f তুমি এখন বের করতে পারবে না? ঘর্ষণ বলের মান 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে এবার ঘর্ষণ বলের মান বের করো। দেখো, 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই 20 প্লাস এফ এর জায়গায় আমরা বসায় দিলাম, এফ এর জায়গায় বসায় দিলাম ও এফ এর মানটা তো বের করব, এটার কি খুঁজি আমি? 2 ইন্টু এর মান 10 সমান সমান আসছে 20 প্লাস এফ ইকুয়াল টু 20। তাহলে এফ সমান সমান কত হইল? 20 মাইনাস 20 বা এফ ইকুয়াল টু
তার মানে একটু খেয়াল করেন, ঘর্ষণ বলটা শূন্য আসছে, তার মানে এখানে পিওর রোলিং এর জন্য একটু ভালো করে বুঝেন, আমি যখন এই এফ বলে টান দিছি তখন এই কণাটা মানে এই পুরো বস্তুটা সামনের দিকে চলন গতিতে চলবে, আবার সাথে ঘুরবে। তো চলন গতিতে যখন চলতেছে এই সেন্টারটা চলন গতিতে চলে, আমরা ধরে নিলাম সেন্টারটা যে ত্বরণ পাবে সেই ত্বরণটা আমরা ধরে নিলাম এসি। এখানে ফ্রিকশনের মান শূন্য আসছে, ফ্রিকশনের মান শূন্য আসলে চলন গতির উপর ফ্রিকশনটা কোনো প্রভাব ফেলবে? চলন গতির উপর এই বলটা চলন গতি তৈরি করার সময় এই বলটা এক ফোঁটাও কমবে না, কারণ ফ্রিকশনের মান শূন্য। তাহলে 20 নিউটন যদি 2 কেজির উপর ক্রিয়া করে, ত্বরণ আসার কথা কত? 10, আসছেও 10। এবার ঘোরার ব্যাপারটা চিন্তা করি, এখানে ঘুরাইতেছে কে? ঘর্ষণ কি এখানে বিপরীত দিকে কোনো ঘূর্ণন তৈরি করছে? না, এই বলটাই শুধুমাত্র মানে এই বলটাই এখানে ঘূর্ণনও তৈরি করছে, চলনও তৈরি করছে, চলন গতিও তৈরি করছে, ঘূর্ণন গতিও তৈরি করছে। চলন গতি তৈরি করে এই দিকে নিছে, আবার ঘূর্ণন গতি সেই যখন এদিকে টান দিছি তখন এদিকে ঘুরে গেছে না, এদিকে ঘুরতে 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 এই বিন্দুটা যখন এখানে আসছে, ঘূর্ণন গতির কারণে এদিকে একটা স্পর্শীয় বেগ বা স্পর্শীয় ত্বরণ পাওয়া যাবে। তো এই 20 নিউটনের কারণে স্পর্শীয় ত্বরণ কত আসবে বা আলফা কত আসবে বের করতে পারবা? রৈখিক ত্বরণ কত, কণিক ত্বরণ কত? চাইনি আমার কাছে কণিক ত্বরণ, আমাদের অ্যান্সার এই জায়গায় শেষ। তো আমরা কণিক ত্বরণটা বের করে নেই এবং এখানে দেখি আসলে আমাদের হিসাবগুলো সব ঠিক আসে কিনা। কণিক ত্বরণ আলফা কোন সূত্র থেকে আসবে? এই যে আলফা এ সমান সমান কি জানি? আর আলফা, আরও দেওয়া আছে, তাহলে আলফা সমান সমান a ডিভাইডেড বাই আর, এর মান কত? 10, আর এর মান কত? 2, তাহলে আলফার মান পাওয়া গেছে 5 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তাহলে খেয়াল করেন, এবার খুব ভালো করে খেয়াল করেন, এদিকে দেখেন ফ্রিকশনটা এখানে কেন কোনো দরকার ছিল না, ফ্রিকশনের একটু পরে ফ্রিকশন ঠিকই দরকার পড়বে। এই জায়গায় আমরা আলফার মান কত পাইছি? ওইখানে 5। ব্যাসার্ধের মান কত? এখানে ব্যাসার্ধের মান কত? 2। তাহলে এদিকে আমাদের ত্বরণ কত আছে? 10। এদিকে ত্বরণ কত আছে? এদিকেও ত্বরণ আছে, যেহেতু এসি এদিকে ছিল 10, তাহলে এদিকেও এসি আছে। এসিওএম আর কি, এসি না, এসিওএম। তাহলে এখানেও এসিওএম এর বেগটা আছে কত? বেগটা না, ত্বরণটা আছে 10 ms ইনভার্স 2। এখানে ছিল 5 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, সাথে ছিল ইনটু 2 মিটার। যখন মিটার চলে আসবে তখন আর রেডিয়ান লেখার দরকার নেই, তো তখন একবারে আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই পাশে আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওই পাশেও আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই বিন্দুর লব্ধি ত্বরণ এখন কত? 0। এই বিন্দুর এখন লব্ধি ত্বরণ 0। এবং ভূমিটারও যেহেতু কোনো ত্বরণের কথা বলেনি, তার মানে ভূমিরও ত্বরণ 0। আমরা শুনছিলাম স্পর্শবিন্দু যদি ভূমির সাপেক্ষে স্থির থাকে, স্পর্শবিন্দুর ভূমির সাপেক্ষে বেগ যদি 0 হয় অথবা স্পর্শবিন্দুর ভূমির সাপেক্ষে ত্বরণ যদি 0 হয়, তবে বস্তুটা সুষম জটিল গতিতে চলতে পারবে, অর্থাৎ পিওর রোলিং হবে। তাহলে এখানে পিওর রোলিং হবে? হবে। স্যার এটা কি এটা দিয়ে ব্যাখ্যা করা লাগবে না, কোন ঘর্ষণটা এসে বলি আমরা বলতে পারবো যদি 0 আসে তাহলে বলতে পারবো যে পিওর রোলিং চলে। এফ এর মানটা দেখতে হবে। এফ এর মানটা যদি, যেমন এখানে ঘর্ষণ কিন্তু আছে, ঘর্ষণ কিন্তু আছে, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে রাখছে, জমিতে ঘর্ষণ ঠিকই আছে, কিন্তু এখানে ঘর্ষণ কাজ করে নাই, কারণ আমি যতটুকু বল দিছি ততটুকু বল দিয়ে যে ঘূর্ণনটা আসছে, এই ঘূর্ণন মানে যেই স্পর্শীয় ত্বরণটা আসছে, এই বলের কারণে যে স্পর্শীয় ত্বরণটা আসছে, এই স্পর্শীয় ত্বরণটা আর এই ভর কেন্দ্রের ত্বরণ দুইটা পরস্পর সমান হয়, ইয়ার দরকার পড়ে নাই। কিন্তু মনে করো তুমি এদিকে যদি বলটা একটু বেশি দিতা, এদিকে বলটা মনে করো 25 নিউটন যদি দিতা, হ্যাঁ, তখন হয় এদিকে ত্বরণ বাইরে যেত বা এদিকে ত্বরণ বাইরে যেত, যেই কোনো একদিকে ত্বরণ বাড়তেই থাকতো এবং এই ত্বরণটাকে কাটাকাটি করার জন্য বিপরীত দিকে তখন তোমার ঘর্ষণ আনতে হতো। খেয়াল করো, আমরা মনে করি এফ এর মান 25 দিলাম, তখন আমাদের ফ্রিকশনটা আসে কিনা চেক করি। এফ এর মান যদি 25 দেই, এই জায়গায় থাকবে 25, এই জায়গায় আসবে 25 দুগুণে 50, এখানে 2 দিয়ে গুণ করছিলাম, তাহলে এখানে আসবে 50 দুগুণে, এখানে আসবে 25 দুগুণে 50 প্লাস 2f প্লাস 4f। ঠিক আছে, কাটাকাটি করলে 50 আর 40 মিলে আসবে 90। হ্যাঁ, নিচে, হ্যাঁ নিচেও 50, 50 50-এ আসবে 100। এখানে কত আছে? 8-এ, তাহলে 8-এ সমান সমান 100।
বা এ সমান সমান কত 100/8 12.5 ms ইনভার্স 2। আচ্ছা ত্বরণের মান পাইছি, একটু খেয়াল করেন এখানে। কোথায় আলফা এফ এর মানটা কত আসে, ফ্রিকশনের মানটা কত আসে দেখো। এখানে এই পাশে থাকবে কত 25 আর এখানে থাকবে 12.5 ইন্টু এর মান ছিল এত, ভরের মান কত 2, তাহলে এখানেও থাকতেছে 25, এখানে এফ এর মান 0 আসবে 25 মাইনাস 25 এখানেও আসবে 0, 25 0 0। বলটা যদি অন্যদিকে দিতাম, এটা বাসায় করে নিজেরা বল মনে করেন এদিকে দিলাম, হ্যাঁ এখানেও পিওর রোলিং হবে, এফ এর মান বসাও। আগে আলফা বাইর করে নাও, আলফা সমান সমান কি আসবে a/r, এর মান কত 12.5 ডিভাইডেড বাই আর এর মান 2। আচ্ছা এটাই রাখলাম এখানে, তাহলে এখানে এটি বানাও, এটি সমান সমান আর আলফা, আর এর মান 2, আর এর মান 2 আর আলফার মান 12.5/2, 2 কাটাকাটি 12.5 এখানেও আছে ওইদিকেও আছে। এদিকে কত ছিল, এই যে এর মান আসছিল 12.5, এদিকেও আসছিল 12.5। এবার এদিকে বল দিছো তুমি, এদিকে বল দিছো মনে করো 100 নিউটন বল প্রয়োগ করছো 5 কেজি ভরের বস্তুর উপর, 5 কেজি ভরের বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করছো, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার। কি বের করবা, এই তিনটা জিনিসই বাইর করি এখানে, ত্বরণ কত, আলফা কত, ফ্রিকশন কত, ঠিক আছে ছুটি।